দুর্বার রাজশাহীর আরও একটি দুর্বার জয় এবং 7 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে দুর্বার রাজশাহী। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স 7 ম্যাচে 2 জয় নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে রয়েছে মৌসুমী মৌ, আমার সঙ্গে রয়েছেন ফর্মার ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং সেই সাথে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গীতিকবি পিন্টু ঘোষ। হ্যালো, ওয়েলকাম করছি। কেমন আছেন? খুব ভালো নিশ্চয়ই। পিন্টু, আপনাকে দেখে মন ভরে গেছে। কথা হবে কিন্তু গান শুনতে খুব ইচ্ছে করছে এই মুহূর্তে, বাট গানটা একটু পরে শুনবো। দুর্বার রাজশাহীর পারফরমেন্স কেমন লাগলো? দুর্বার রাজশাহী কনসিস্টেন্টলি খেলে যাচ্ছে মোটামুটি। আজকে আমার মনে হয় যে একটু বেশি ওয়ান সাইড হয়ে গেছে। একবার ভাবছিলাম হয়তো সিলেট স্ট্রাইকার্স একটু ফাইট দেবে, কিন্তু যতক্ষণ জাকির হাসান ছিল মনে হচ্ছিল যে মেবি কিংবা জাকির আলীও ভালো খেলেছে। আর আমার মনে হয় যে দুর্বার রাজশাহী ইজ ওয়ান অফ দ্য সাইড যেটা কিনা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে হয়তোবা টপ 4-এ হয়তোবা যেতে পারে, যাওয়া উচিত হবে। এখনো মানে 4th পজিশনে রয়েছে, বাট বলা তো যায় না কি হয়। যদিও এতগুলো ম্যাচ খেলেও একদম টেবিলের টপেই রয়েছে রংপুর, একদম টোটালি কোনো ম্যাচে তারা আসলে হারেনি, এবং ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে। সো বলা যায় না কি হবে, বাট হোপ ফর দ্য বেস্ট। পিন্টু দা, দেখা হয় শো, মানে সরি ম্যাচ দেখা হয়, মানে শো আমার মাথাতে শোই ঘুরে আসলে, কারণ আমি থাকলে আসলে আসলে তো এটা আমাদেরও আসলে ব্যস্ত সিজন চলছে সব মিউজিশিয়ানদেরই। তারপরে চেষ্টা করি আসলে বিপিএলটা দেখার, কারণ আমরা না দেখলে আসলে বিপিএলটা যে হচ্ছে এটা আসলে বোঝাও যায় না। আর এটা একটা অন্যরকম ফিল যে সারা বাংলাদেশের একটা অনেক ক্রাউড এই বিপিএল নিয়ে আসলে খুবই একটা হাইতে আছে, তো দেখা হয় বিপিএল ম্যাক্সিমাম। আচ্ছা, ওকে। আমার মনে হয় আমরা একটু স্কোর কার্ডটা দেখে নিই। স্কোর কার্ড কি বলে? ওয়েল, দুর্বার রাজশাহী রায়ান বার্ল আমরা দেখতে পাচ্ছি 27 বলে 41 করেছে, এনামুল হক 22 বলে 32, জিশান আলম 18 বলে 20। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স জাকির হাসান 27 বলে 39 রানের একটা ইনিংস খেলেছেন, জাকির আলী 20 বলে 31, জর্জ মুন্সি 22 বলে 20। অন্যদিকে রুয়েল মিয়া তিনি 3টি উইকেট নিয়েছেন, 32 রান দিয়েছেন, একটু খরচে যদিও 3টে উইকেট নিয়েছেন। নাহিদুল ইসলাম নিয়েছেন 2 উইকেট 20 রান দিয়ে। নিহাদুজ্জামান 2 উইকেট নিয়েছেন 37 রান দিয়ে, বেশ খরচে। অন্যদিকে যদি তাকায়, সঞ্জয়ামুল ইসলাম 3 উইকেট নিয়েছেন 25 রান দিয়ে। তাসকিন আহমেদ 2টো উইকেট নিয়েছেন 14 রান দিয়ে। মৃত্যুঞ্জয় চৌধুরী 2 উইকেট 24 রান। এবং তাসকিন বরাবরের মতো আসলে তাসকিনই বলতে হবে সেই শুরু থেকে এখন পর্যন্ত। ইশতিয়াক আহমেদ হাইয়েস্ট উইকেট টেকার এবং এখন পর্যন্ত ফিট মনে হচ্ছে, এবং আমার মনে হয় যে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো যে ফিটনেস লেভেল, যে ফর্ম দরকার এখন এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমার মনে হয় তাসকিন সে ধারাবাহিকতা বজায় রেখেছে। একটা ব্যাপার লক্ষ্য করেছে, 20 ওভার খেলেছে তারা, 184 করেছে 7 উইকেটে। 17.3 ওভারে গিয়ে কিন্তু তাদেরকে একদম অল আউট করে দেওয়া হয়েছে। সো দুর্দান্ত, মানে ভাবা যায় না আসলে। না, অ্যাবসলিউটলি। এবং এখানে আজকে মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং দেখেও আমি একটু ইমপ্রেসড হয়েছি। গুড পেস, লেফট আর্ম বোলার, গুড লাইন ইন লেংথ। আমার মনে হয় সেম উইথ রুয়েল মিয়া, এক ধরনের বোলিং করে, লেফট আর্ম ফাস্ট বোলার, ইয়াংস্টার্স। ওই দিক দিয়ে জাকির হাসান সিলেট স্ট্রাইকার্সের আই থিঙ্ক ইজ দ্য হাইয়েস্ট রান গেটার এই বছরে, এবং তাকেও দেখে মনে হচ্ছে যে মেবি আগামীতে আমরা তাকে টি-20 দলে পেলেও পেতে পারি, এই ধরনের যদি সে ফর্ম কন্টিনিউ করে বা এই কনসিস্টেন্সি থাকে, তাহলে হয়তো আমরা সেটা পাবো। আলটিমেটলি পিন্টু, আপনি কোন দলের সাপোর্টার? আমি যদিও আমি সিলেটিয়ান, কিন্তু আমি আসলে রংপুর রাইডার্স। এটা কি রংপুর একদম টেবিলের টপে রয়েছে বলে বলছেন নাকি? এই জন্য না, আমি আসলে রংপুর রাইডার্সের আমন্ত্রণে একটা গান 2017-তে আমি একদম মাঠে ছিলাম আর কি ওনাদেরকে সাপোর্ট করার জন্য। তো ওই বছরটাই ওনারা মনে হয় বিপিএল উইন করেছিল, তো তখন থেকে না একটা সফট কর্নার এবং ওদের জার্সি পরে আমরা সস্ত্রীক গিয়েছিলাম। তো আসলে তারপর থেকে রংপুর রাইডার্সের প্রতি একটা সফট কর্নার। এরপর এই যে আমাদের সুকন্যা দিকে নিয়ে, বৌদিকে নিয়ে, মানে একসঙ্গে কি সস্ত্রীক গিয়ে বিপিএল দেখা হয়েছে মাঠে? না, তারপর আসলে বিপিএল, কারণ বিপিএল দেখাটা আসলে মানে আমাদের জন্য টাফ হয়ে যায়, মানে স্টেডিয়ামে গিয়ে, কারণ দেখেছে ওই গেট সেই গেট, মানে অনেক মানে ঝামেলা আছে। তো এই সব জিনিসগুলো যদি আরেকটু সুন্দর হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের মতো যারা আসলে মিডিয়াতে বিভিন্ন জায়গায় কাজ করি, তারাও বিপিএলের মাঠে যে আসলে এই খেলাগুলো লাইভ দেখবে, এবং এটাতে মনে হয় যে বিপিএল এবং বিপিএলের প্লেয়াররা এবং অন্যান্য বিপিএলের অডিয়েন্সরাও মনে হয় এটা একটা অন্যরকম একটা আনন্দ পাবে। একদম, এটা বলতেই হবে। আমি একটু পর্দায় চোখ রাখবো। আমরা জানি যে এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরিটা করেছেন ওসমান খান,
123 62 বলে, এবং গ্রাহাম ক্লার্ক তিনি 50 বলে 101 করেছেন, দুর্দান্ত। অ্যালেক্স হেলস 56 বলে 113 এবং অপরাজিত, এটা যে কি দুর্দান্ত পারফরমেন্স ছিল। লিটন দাস, এটা বলতেই হবে, ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে 55 বলে 125 রানের একটা দারুণ ইনিংস তিনি খেলেছিলেন, এবং ওদিন কিন্তু প্রথমবার এবারের মতো মানে প্রথম ঢাকা ক্যাপিটালস জয় পেয়েছিল, এবং খুব বড় রানের ব্যবধানে জয়, 149 বা এরকম একটা রান, মানে এই মুহূর্তে এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নেই। থিসারা পেরেরা 60 বলে 103, দারুণ একটা ইনিংস, এবং তানজিদ হাসান তামিম 64 বলে 108, যেটা হলো একসাথে লিটন দাস এবং তিনি মিলে করেছিলেন। সো দুর্দান্ত। আমরা কি একটু উইকেট টেকারদেরকে দেখে নিব এই মুহূর্তে? আচ্ছা, এই কার্ডটা আমরা পরে দেখবো, বাট যদি একটু আমি যাই কার প্রসঙ্গে যাব, উসমান খানকে দিয়ে শুরু করি। উসমান খান তো আমার মনে হয় সিজনের ফার্স্ট সেঞ্চুরিটা করেছিল, তবে সবচেয়ে অ্যাট্রাকটিভ সেঞ্চুরি ছিল নট বিকজ সে বাংলাদেশি, লিটন দাসের অসাধারণ একটা সেঞ্চুরি মেরেছিল। ভেবেছিলাম যে নেক্সট ম্যাচটা সে মানে কিছুটা হলেও একটা স্কোর করবে, একটু ধারাবাহিকতাটা বজায় রাখবে। ওর মেন সমস্যা হচ্ছে যে ইনকনসিস্টেন্সির জন্য, এবং খুব খারাপ সময় গেছে ঠিক, এবং বাদ পড়ার পিছনে যে খুব একটা যে যুক্তি ছিল না তা না, বাট যে ধরনের ইনিংস খেলেছিল মনে হচ্ছিল যে না এ বুঝি হয়তো বা তার কিছুটা হলো নাড়া দেবে সিলেক্টরদের। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে লিটন বাদ পড়লো, এবং এখানে ওই দিনই তারপরেই দেখা গেল যে 55 রানের 55 বলে 125 রানের একটা ইনিংস খেললো, 246 রানের ওপেনিং পার্টনারশিপ ছিল উইথ বিপিএল এর বেস্ট। ভাবছিলাম যে নাও হি ইজ ব্যাক ইন ফর্ম, পরের খেলাটা দেওয়ার সুবিধা করতে পারে না। সে যদি এখান থেকে যদি টানা যদি সব কটা খেলা যে কটা খেলা সে যদি ভালো খেলে, আমার মনে হয় যে সিলেক্টররা কিছু না কিছু চিন্তা করবে তার ব্যাপারে। এখনো কিন্তু রয়েছে সেই ফেব্রুয়ারি পর্যন্ত, যে যদি চায় তাহলে টিম হয়তো বদল হতেও পারে। একটা তো আছে অভিজ্ঞতা, বিগ স্টেজে খেলার, তার অবিস্মরণীয় কিছু কিছু খেলা যে খেলেনি তা না। এবারকার যে ক্রমশ প্রত্যেকটা ইনিংস সে ভালো খেলেনি আর কি, এতই ফেল করেছে যে কারণ না পারতে ওর মতো প্লেয়ারকে ড্রপ দেওয়া, এটা কিন্তু যে সে ব্যাপার না। আমি তো এদিক দিয়ে আমি এদিক দিয়ে সিলেক্টরদেরকে সাধুবাদ জানাবো যে এটা কিন্তু অত সহজ ডিসিশন না, কিন্তু তারপরেও দে স্টাক টু দ্যাট ডিসিশন যে না, ফর্ম ইজ ইয়োর বেস্ট ওয়ে টু গেট ইন দ্য সাইড। এবং অ্যাজ ইউ রাইটলি সেড যে তার যে একদম সুযোগ নাই তা না, এখন ইট অল ডিপেন্ডস অন হিম। সে যদি ভালো খেলতে থাকে, যদি এখন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যে কোনো ইনিংস আসে, সে যদি তার মতো যদি খেলা খেলে, সিলেক্টররা কোনো না কোনোভাবে একটা সুযোগ খুঁজবে তাকে টিমে কিভাবে নিয়ে আসা যায়। একেবারেই। তবে আমার মতে যে একদম ওই দিনই তার এই পারফরমেন্সটা আসলে কীরকম মেন্টালিটি, তার মাথায় কী চলছিল, সেটা একজন ক্রিকেটারের আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা প্রেশার, তো ওই টাইমে লিটন দাস কি আসলে প্রেশারটাকে রিলিজ করে খেলেছিল না নিয়ে খেলেছিল যে না আমাকে, ও কিন্তু ওই দিন অন্যান্য দিন যেই ভুলগুলো করে, অফ স্টাম্পের বলগুলো আসলে অন সাইডে মানে পুল করার চেষ্টা করে, তো দেখা যাচ্ছে যে এরকমভাবেই ব্যাক টু ব্যাক মানে তার উইকেট মানে সে দিয়ে আসতো। কিন্তু ওই দিন কিন্তু সেই অফ সাইডের সেই জিনিসগুলো অফ সাইডেই খেলেছে, অন সাইডে খেলার চেষ্টা করেনি। মানে এটা আসলে একটা চিন্তার বিষয় যে এরকম একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান বাংলাদেশ ন্যাশনাল টিমের ওই নেক্সট ট্রফি থেকে আসলে তার নামটা চলে যাবে, তো এটা আসলে একটা খুবই, এবং ওই দিনই পারফরম্যান্সটা খুব কাকতালীয় ছিল। এবং আমার কয়েকজন বলছিলেন যে লিটন এখন থেকে প্রত্যেকটা ম্যাচ খুব ভালো খেলবে, যদিও আপনি জানেন পরের ম্যাচটা কিন্তু সে আবার আগের মতো ভালো খেলতে পারেনি। সো এই জায়গাটাই সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে যায়। আমরা একটু এবার হাইয়েস্ট উইকেট টেকার কারা কারা এবারের বিপিএল একটু দেখে নিব। একটু আগে বলছিলাম তাসকিনের কথা, দুর্দান্ত, তিনি ইতিহাস গড়েছেন, এবং প্রথম আমরা জানি যে 7টি উইকেট নিয়েছেন 19 রান দিয়ে মাত্র 4 ওভারে। সো তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীর পক্ষ থেকে 7 ইনিংসে 16 উইকেট, আবু হায়দার খুলনা টাইগার্স 6 ইনিংসে 12 উইকেট, তানজিম সাকিব সিলেট স্ট্রাইকার্স 6 ইনিংসে নিয়েছেন 11টা উইকেট, খুশদিল শাহ রংপুর রাইডার্সের তিনি 7 ইনিংসে নিয়েছেন 9টি উইকেট, এবং শেখ মাহেদি রংপুর রাইডার্স 7 ইনিংসে নিয়েছেন 9টি উইকেট। এখানে যে কটা আছে 5 জনের মধ্যে 3 জন কিন্তু ন্যাশনাল টিমের, তাসকিন, তানজিম সাকিব এবং শেখ মাহেদি। কিন্তু আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি আবু হায়দারের পারফরমেন্সে, এই জন্য যে আবু হায়দার ওরকমই একটা প্লেয়ার, এই টাইপের প্লেয়ার কিন্তু বাংলাদেশ দল খুঁজছে, ফাস্ট বোলিং অলরাউন্ডার, যেটা আমরা অলরেডি তানজিম সাকিবের মধ্যে আমরা এরকম ব্রিলিয়ান্ট একটা আমরা অলরাউন্ডার পেয়েছি, যে ফাস্ট বোলিং অলরাউন্ডার। আবু হায়দার রনিও কিন্তু ওই ধরনেরই, ইজ এ মিডিয়াম ফাস্ট বোলার, লেফট আর্ম বোলার, উইকেট টেকার। ইদানিংকালে তার বোলিংয়ে ভেরিয়েশনস অনেক আমরা দেখতে পাচ্ছি, এবং লেট অর্ডারে গিয়ে ভালো মারতে পারে সে। সো তার আমরা এমার্জিং কাপে আমরা দেখেছি
তারপরে রিসেন্ট সময় আমরা তাকে ভালো পারফর্ম করতে দেখেছি। আই হোপ হি কন্টিনিউস, বিকজ আই থিঙ্ক হিজ সে ওইরকমই একটা প্লেয়ার যে কিনা একটা মাথা ব্যথা দেবে সিলেক্টার্স দেখে কোনো না কোনো সময়। সো তার পারফরমেন্সে আমি অ্যাকচুয়ালি আমি হ্যাপিয়েস্ট। ইয়েস। ও দ্যাটস গ্রেট। আলাদা করে যদি আমি তানজিম সাকিবের প্রসঙ্গে যাই, তানজিম সাকিবকে নিয়ে কি বলতে চাইবেন? টেম্পারামেন্টলি গুড ইনাফ টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং সে সুযোগ যখনই পেয়েছে তখনই পারফর্ম করেছে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় তার মধ্যে সে জিতটা আছে। অ্যাগ্রেসিভ প্লেয়ার, বোলিং যেরকম, বোলিং হি ইজ এ কুইক বোলার, কিন্তু তার শরীর এবং গঠন দেখে এরকম মনে হয় না, বাট হি ইজ অ্যান অ্যাকচুয়ালি ভেরি কুইক বোলার, এবং বাংলাদেশের জন্য ইয়াং পেসার হু ক্যান ব্যাট ওয়েল, ব্রিলিয়ান্ট ফাইন আমি মনে করি। এবং Right. চেঞ্জ অফ পেস টেস অনেক হ্যাঁ, ভেরিয়েশন, variations, মানে yeah, অনেক absolutely. ভেরিয়েশন, এমন না যে Absolutely. কিছু কিছু বোলার আছে যে ওনারা খালি এই লাইনে মানে ওই একই জায়গায়- লাইনে বল করতে মানে পারে, ব্যাটসম্যান সেইটা না, হ্যাঁ। এখনকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফর আ বোলার টু সার্ভাইভ ভেরিয়েশনস লাগবে, ওর যেটা অ্যাডেড যেটা আছে। কিন্তু এই Fast ভেরিয়েশনটা bowling করতে অ্যাডাপ্ট করা মানে এটা সহজ না, কারণ মানুষ একটা জিনিস করতে করতে অভ্যস্ত হয়ে যায় যে না আমি এরকম ফ্রেমেই করছি। তো Absolutely. মানে এই যে চেঞ্জেসগুলোকে মেনটেন করা, ইটস রিয়েলি, এই জন্যই আসলে এই 5 জনের মধ্যে বা 6 জনের মধ্যে আছে। একেবারেই তাই। পিন্টু, এবার গান শুনবো, গান শুনে আমি তারপর ব্রেকে যাব। চিটংয়ে যেহেতু খেলা চলছে, হ্যাঁ। তো চাঁদ গায়ে কোনো গান? না, ওই যে হালদা সিনেমায় যে ও গানটা প্লিজ প্লিজ করেছিলাম, প্লিজ প্লিজ প্লিজ। তৌকির আহমেদের হালদা সিনেমা নোনা জল। নোনা জলে, নোনা জলে করছি না, গম গম লাট, বিকজ না, please নোনা জল করেন। আচ্ছা, নোনা জলে যেতে না দুঃখিত, আপনি জানেন যে আচ্ছা, আপনার ঠিক কোন কোন আছে, গান খুব okay, বেশি ভালো লাগে আচ্ছা, আমার। করছেন। So আমি তো একটু ওই পক্ষপাত দুষ্টু হয়ে এখন ওটাই শুনতে চাইবো। যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর, জীবন নদীর মতো ঢেউ থামে না, জীবন নদীর মতো ঢেউ থামে না, কেউ তার পার পায় কেউ পায় না, আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে কত হাসাহাসি, আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে কত হাসাহাসি, তবু ভোর হয় সোনালি রঙে, রাত জেগে থাকে রূপালি চাঁদে, স্বপ্নেরা কাঁপে তারার সাথে, নকশি কাঁথার ভাজে ভাজে, ভালোবেসে জল মিনেদের সাথে, মিন কন্যা ভাসে মিন কন্যা হাসে, নোনা জলে নোনা জলে নোনা জলে নোনা জলে। থ্যাংক ইউ সো মাচ। Wow. ইশতিয়াক ভাই, কেমন লেগেছে? হ্যাঁ, অসাধারণ, যে প্রতিভা। অসম্ভব ভালোবাসার গান। আমি একটা Absolutely. ছোট্ট ব্রেকে যাচ্ছি, ফিরে এসে আবার বিপিএল আলোচনায় ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে রয়েছে মৌসুমী মৌ, আমার সঙ্গে রয়েছেন ফর্মার ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, এবং সেই সাথে আছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গীতিকবি পিন্টু ঘোষ। ফিরে এলাম ব্রেক থেকে এবং চলে যাব আজকের দিনের দ্বিতীয় ম্যাচে, যে ম্যাচটা হচ্ছে খুবই হাই ভোল্টেজ ম্যাচ, কারণ একদম টেবিলের টপের দুই টিমের খেলা। রংপুর রাইডার্স এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের টপে রয়েছে। চিটাগাং কিংস, তারা আসলে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টি ম্যাচে জয়, এবং তারা রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। সো ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং আগের ম্যাচে সম্ভবত ভুল না করলে চিটাগাং কিংসই হেরে গিয়েছিল। একটু যদি তাকায়, উসমান খান এবারের বিপিএল এর প্রথম সেঞ্চুরিয়ান,
পারভেজ ইমন, গ্রাহাম ক্লার্ক আমরা দেখছিলাম তিনি একটা দারুণ সেঞ্চুরি করেছেন। মোহাম্মদ মিথুন, অধিনায়ক হায়দার আলী, শামীম হোসাইন, মোহাম্মদ ওয়াসিম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, আল ইসলাম এবং আরাফাত সানি, ইশতিয়াক আহমেদ। ব্যালেন্স সাইড উসমান Balance, খান এবং পারভেজ ইমন আমি এই প্লেয়ারটাকে আবার অনেক সম্ভাবনাই একটা প্লেয়ার মনে মনে করেন। করি বাংলাদেশের জন্য আগামীতে ভালো একটা হিল বি গুড ফাইন। সে ঠিক যে ধরনের খেলা খেলে সেই ধরনের ছন্দে নাই, বাট আই স্টিল থিঙ্ক দের ইজ টাইম, এবং চিরং কিংস অনেকখানি তার উপরে নির্ভর করতে পারতো। এখনো তারা 5টার মধ্যে 4টা জিতেছে, না বেশ ভালো, কারণ ভালো খেলেছে। টানা জিতেও কিন্তু লাস্ট ম্যাচে গিয়ে হারে অনেক সময় দেখা যায় ওয়ার্ল্ড কাপ জেতা হয় না, বা It's আমরা a বিপিএল balanced সেটা side. দেখেছি, আগের Balanced বছরও side. দেখেছি। হ্যাঁ। তারপরে শামীম হোসেন আনাদার ব্রিলিয়ান্ট প্লেয়ার যে কিনা তার ধারাবাহিকতাটা বজায় রেখেছে। আনফর্চুনেটলি শরীফুল ইসলামই এমনই একটা প্লেয়ার যে দ্য মোস্ট ইমপ্রুভ বোলার ইন বাংলাদেশ, যার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়লো। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে, নট বিকজ সে ভালো খেলছে না, বিকজ অন্যান্যরা অসাধারণ অনেক খেলা বেশি ভালো খেলছে। আনফর্চুনেট। এই ধরনেরই আমরা চাই যেন কম্পিটিশন হয়, বা হু নোজ। এবং খালেদ আহমেদও টেস্ট টিমে নাই, হ্যাঁ। অথচ সে টেস্ট টিমের প্লেয়ার। ওয়াই নট বিকজ হি ইজ নট প্লেইং গুড, বিকজ আদার্স আর প্লেইং এক্সেপশনালি ওয়েল। এক্স্যাক্টলি। পিন্টু দা কোনো কিছু বলতে চান কিনা? না, আমিও চাই যে এরকমই হোক আমাদের কম্পিটিশনটা, প্লেয়ার যে এমন না হোক যে একজন বোলার বা একজন অলরাউন্ডার আমাদের ইনজিউর্ড হলো, এইটা আরেকজন কাভার আপ করতে পারবেন না। এখন কিন্তু মানে এই লিগগুলোর কারণে পারফরমেন্স কিন্তু বোঝা যাচ্ছে এবং সবাই যার যার বেস্টটা দিচ্ছে, এবং এতে আমরাও জানতে পারছি কিন্তু আসলে যে কার মানে বদলে কোন প্লেয়ারটা আসলে যাইতে পারে। সো চিটাগং কিংস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে রিয়েলি ব্যালেন্স টিম, এবং ওনাদের যে ওপেনাররা আছে, ওপেনাররা দুইজনেই সেঞ্চুরি পাওয়া অলমোস্ট, ইটস আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। এবং আরাফাত সানিও কিন্তু লাস্ট ম্যাচটাতে দারুণ বোলিং করেছে, কারণ ও কিন্তু অনেক দিন মোটামুটি লাইক ন্যাশনাল টিমের থেকেও বাইরে ছিল, এবং অনেক যতদিন খেলেছে ভালো খেলেছে। হ্যাঁ। তো আমি আরাফাত সানিকেও আসলে সাধুবাদ জানাই যে ওর বোলিংটা আমি আসলে মিস করছিলাম, এবং গত ম্যাচটা আমি দেখেছি দারুণ টার্ন পেয়েছে এবং ব্যাটসম্যানদেরকে অনেক কাবু করতে পেরেছে। এটা আসলে খুবই আশাবাদী। রংপুর রাইডার্সের প্রসঙ্গে যায়, তৌফিক খান, স্টিভেন টেইলর, সাইফ হাসান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান দুর্দান্ত। তার সেই 6 বলে 30-এর কথা আমরা ভুলতেই পারি না, যে কি ছিল, ওয়াও। মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল হাসান, নাহিদ রানা, আকিব জাভেদ, দারুণ একটা টিম। আমি একটু আগে আমার টিমকে জিজ্ঞেস করছিলাম যে অ্যালেক্স সেলস কি চলে গেল, বললো যে হ্যাঁ অ্যালেক্স চলে গেছে, কিন্তু সেই চলে যাওয়াটা কি প্রভাব ফেলবে বলে মনে হয়? মনে হয় না, আমার মনে হয় এক্সট্রিমলি ব্যালেন্স টিম, উইনিং মোডে আছে তারা সেই, এবং নুরুল হাসান তার নেতৃত্বের দলটাকে একটা উইনিং ইউনিট হিসাবে পরিণত করতে পেরেছে। যার যে রোল প্লে করা সে সেরকম রোলটাই প্লে করছে। ইভেন সাইফ হাসানের মতো প্লেয়ার যে কিনা T20 প্লেয়ার বলে আমরা জানি না তাকে, তো সে লুক এট দ্য ওয়ে হি ইজ পারফর্মিং। ইফতেখার আহমদ তো আছে পাকিস্তানের এক সময়কার, এখন সারপ্রাইজিংলি হি ইজ নট ইন দ্য পাকিস্তান টিম। খুশদিল শাহ ব্রিলিয়েন্ট অলরাউন্ডার, সেও ভালো খেলছে। তাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা মোটামুটি ভালো খেলছে। স্টিভেন টেইলর পোটেনশিয়ালি ভেরি গুড, এখনও ওরকম এক্সপ্লোসিভ কোনো কিছু করতে পারেনি। তারপরে মাহিদি হাসান আছে, ওদের ফাস্ট বোলার ব্যাপারে কি বলবো, আকিব জাভেদ, নাহিদ রানা, ফ্যান্টাস্টিক পেয়ার অফ ফাস্ট বোলার্স। ওদিক দিয়ে কামরুল হাসান রাব্বিও ভালো খেলছে, সাইফুদ্দিনও ভালো খেলেছে, অনেক প্লেয়ার আছে এদের যারা কিনা যে মানে মোট কথা হচ্ছে যার যেটা করার, আমার একটা টিম যেটা প্রত্যেকটা প্লেয়ার হ্যাজ গিভেন মেড দ্য কন্ট্রিবিউশন। রাইট। এবং পিন্টু দা, আপনার পছন্দের দল এবং পছন্দের টিম? আমার কাছে নুরুল হাসানের ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে যে MS ধোনির যে এটা ক্যারেক্টার, যে সে জয় করলো চলে গেল, মানে মাথা ঠান্ডা রেখে কাজটা করে তারপর উদযাপন, তারপর কথা। তো এবং উইকেটের পেছনেও মানে ট্রিমেন্ডাস। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দারুণ দারুণ কিছু প্লেয়ার আসলে পেতে যাচ্ছে। তো এই ধরনের কম্পিটিশন আমাদের ন্যাশনাল টিমকেও কিন্তু আরও নতুন ধরনের একটা উজ্জীবিত করে, যে একদম কম্পিটিশন লেভেলে নিয়ে যায়, যে কে আমি
কার চেয়ে এবং ভালো যেটা আমরা খেলবো। সবসময় মানে ফিল করি যে আমাদের নেই, আমরা হয়তো এই জায়গাটা আমাদের একটা বড় ল্যাকিংস, কারণ ইন্ডিয়ার দিকে তাকালে আইপিএল বলি বা ওয়ার্ল্ড কাপ বলি, ওদের এত অপশনস, সেই জায়গাটা আমরা দ্রুত। যাই হোক, শান পাপনকে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী, তিনি রয়েছেন এই মুহূর্তে চট্টগ্রামে। একটু পরে একটা হাই ভোল্টেজ ম্যাচ রংপুর রাইডার্স এবং চিটাগাং কিংস। শান পাপন, কি আপডেটস দিবেন আমাদেরকে এই মুহূর্তে? ধন্যবাদ মৌ। আসলে ওই হাই ভোল্টেজ ম্যাচের আগে এখানে হাই ভোল্টেজ মশার যে বাড়াবাড়ি আমি সেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, মশা উঠছে, সেটা দেখা যাচ্ছে। শান যদি পাপন, এভাবে বলা হয় মশার রাজ্যে চট্টগ্রাম গদ্যময়, যেখানেই যায় আর কিছু না থাক মশা কিন্তু ঠিকই রয়। হাই ভোল্টেজ ম্যাচের কথা বলছিলেন, কিছুক্ষণ পরে কিন্তু রংপুর মাঠে নামবে। রংপুরের প্রতিপক্ষ যে হোক এবং যে মাঠেই হোক একেবারে উড়িয়ে দেয়, গুড়িয়ে দেয়, সেটাই কিন্তু আসলে বরাবর আমরা দেখে আসছি। এবং এই ম্যাচেও অন্তত সেরকমই কিছু একটা দেখবে বলেই হয়তো জ্যাম প্যাক গ্যালারি এবং মাঠের বাইরেও কিন্তু সমান পরিমাণ দর্শক অপেক্ষা করছে। অপেক্ষা ঠিক বলা যায় না, তারা আসলে টিকিট পাননি এবং টিকিট না পাওয়ার কারণে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মানে স্টেডিয়ামের বাইরের গেটে অপেক্ষা করছে এবং নানা ধরনের মাঝে মাঝে স্লোগানও কিন্তু দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে মোবাইলে খেলা দেখছে, এরকম যেহেতু জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা কোনো মাঠেই কখনোই করা হয়নি, অর্থাৎ মাঠের বাইরের কথা বলছে। আপনাকে একটা সুখবর দিই, সেটা হচ্ছে যে এই বিপিএল এর পরই আর একটা বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। চমকে উঠলেন কিনা? আমি আচ্ছা, চমকে ওঠার উঠেছি, কোনো এটা কারণ কিভাবে নাই। সম্ভব? কেননা সেই বিপিএলটা হবে মেয়েদের বিপিএল। কিছুক্ষণ আগে সেটার ঘোষণা দিলেন বিসিবির প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি যেটা বললেন, 3 দল নিয়ে মেয়েদের সেই বিপিএলটা অনুষ্ঠিত হবে এবং সেখানে পুরো সবগুলো ম্যাচই মিরপুর স্টেডিয়ামে হবে এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে একটা করে বিদেশি ক্রিকেটার খেলবে। এবং কেন মাত্র 3টা দল এবং কেন মাত্র একটা করে বিদেশি খেলোয়াড় নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের একটা দল ঝাঁপিয়ে পড়বে মাঠের লড়াইয়ে, সেই প্রশ্নগুলোও কিন্তু ছিল। পাশাপাশি আরও একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে চলমান বিপিএলে যে নাটকগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে পাওনা গড্ডা দিয়ে ক্রিকেটাররা কোনো ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা একটা টাকাও না পেয়ে মাঠের ক্রিকেটটা খেলে চলেছেন মুখ বুঝে। মেয়েদের ক্ষেত্রেও সেরকম কিছু একটা হবে কি না, সেই প্রশ্নটা কিন্তু ছিল এবং সর্বপ্রথম সেই প্রশ্নটাই ছিল। সেক্ষেত্রে তারা যেমনটা বলেছেন যে আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবছি এবং এটা নিয়ে যাতে আর কোনো প্রশ্ন না ওঠে, বিশেষ করে মেয়েদের বিপিএল নিয়ে, সেটা আসলে তারা দেখতে চান। যাই হোক, এরপরে আসলে মাঠের ক্রিকেটে ফিরে যেতে চাই। এর আগের ম্যাচটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে রাজশাহী তারা আসলে পাওনাগন্ডা নিয়ে অনেক নাটক, অনেক মানে বয়কটের মতো ঘটনাও ঘটেছিল। তারপরে মাঠে এসে তারা যে পারফরমেন্সটা দেখালো, নিশ্চিতভাবেই ক্রিকেটাররা আসলে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোও কিন্তু আসলে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। বউ, থ্যাংক ইউ শানপাপন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেকগুলো ইনফরমেশন পেলাম এবং মেয়েদের বিপিএল হচ্ছে এটা অনেক আগেই শুনেছিলাম। এমন একটা মানে কি বলবো, যে একটা ধোঁয়াশা ছিল যে আসলে হচ্ছে নাকি হচ্ছে না, যেহেতু খবরটা পেয়েছিলাম। এমনও শুনেছি যে কক্সেস বাজারের ওইদিকেও হতে পারে। সো আমি তখন বুঝিনি যে আসলেই সম্ভব কিনা, কারণ অবশ্যই তো আমাদের একটা স্টেডিয়াম দরকার, সেটা কোথায় হতে পারে। ফাইনালি মেয়েদের বিপিএল হচ্ছে, এটা অনেক বড় ইন্সপায়ারিং, কারণ লাস্ট টাইম মেয়েদের ওয়ার্ল্ড কাপ করেছি আমি, তখন মনে হচ্ছিল যে মেয়েদের বিপিএলটা হওয়াটা খুব জরুরি। তাহলে হয়তো এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো হলে খেলার যে একটা আলাদা ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, এটা হয়তো আমাদের নারী ক্রিকেটারদের থাকবে। শুধু প্র্যাকটিস না, এর আরো অনেক প্লেয়ার বের হয়ে আসবে। এক্স্যাক্টলি, আরো অনেক প্লেয়ার যখন একটা প্রফেশনাল জায়গা যখন তৈরি হবে, যে না এই জায়গাটা থেকে আমার পারফরমেন্স শো করার একটা জায়গা আছে, এখান থেকে আমি একটা রিটার্ন পাচ্ছি, তো এখানে কম্পিটিশন হবে। এই জায়গার জন্য আরো প্লেয়ার আসলে প্রত্যেক, আমার মনে হয় যে জেলা থেকে এরকম ভাবে দাঁড়িয়ে যাবে। তো যখন করছেই 3টা দল কেন, 5টা-6টা দল যদি করতো, অন্তত 5টা দল হওয়াটা বোধহয় দরকার। সুযোগ দিত 2টা কিংবা 3টা। এটা হয়তো আপাতত হতেও পারে পরে যে না অন্যান্য ফ্রেন্ডসে যদি যোগ হয় তো তখন আসলে টিম বাড়তেও পারে হয়তো। মানে সেই ঘুরে ফিরে আমার এখন সৃজিত মুখার্জির সেই সাবাস মিঠুর কথা মনে পড়ছে, মিতালি রাজের কথা, যে তার ওই সময় আমরা একই রকম দেখেছি। মেয়েদের বেলায় মেয়েরা রিকশায় করে গিয়ে হয়তো নামলো, সেখানে চলাফেরা করছে, এয়ারপোর্টে কেউ দেখছে না, সেলফি তুলছে না, বাট পুরুষ ক্রিকেটারদের অন্যরকম রমরমা অবস্থা। বাই দ্য ওয়ে, গান শুনে আমি একটা ব্রেকে যাব। আপনার পছন্দের কোনো গান? চিটং এর সিনেমা নিয়ে যে গানটা করেছিলাম, হালদা সিনেমা, তৌকির ভাইয়ের, সেইটা থেকে গাইছি। ঠিক আছে। মনের ভিতরে মন ডুব দিয়া থাকে, পারে পারে যায় সাম্পান, কাছে নাহি ডাকে। আমারও ভিতরে প্রেম দোটানায় থাকে, জলের কালিতে মন কত কিছু আঁকে।
সম্পান আসমান এক ঘরে থাকে, এ কোন রঙে তুমি ভেজালে আমাকে, সোনা গম গমলার হত গম গমলার, সোনা গম গমলার হত গম গমলার। ও মন পবনের নাম, তার কথা ও জানবাও, আমি ডাকি কাছে কেন বা দূরে যাও। দূর তো দূরে নয়, দেখিলে দেখা হয়, ধরা কি যায় প্রেম সে তো হৃদয়ে রয়। সম্পান আসমান এক ঘরে থাকে, এ কোন রঙে তুমি ভেজালে আমাকে, সোনা গম গমলার হত গম গমলার, সোনা গম গমলার হত গম গমলার। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট ব্রেকে যাব, ফিরে আসছি ব্রেকের পর। দর্শক, সময় হচ্ছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে আছি মৌসুমী মো, আমার সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার ইশতাক আহমেদ, এবং সেই সাথে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক পিন্টু ঘোষ। ফিরে এলাম ব্রেক থেকে। চলে যাব আগামী পরশু যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের প্রসঙ্গে, কারণ আগামীকালকে কোনো ম্যাচ নেই। একটু পর্দায় চোখ রাখি চিটাগাং কিংস এবং ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের সেকেন্ড এবং থার্ড পজিশনে থাকা দুটো দল, এবং দুটো দলই কিন্তু খুব দারুণ করছে, এবং ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন। চিটাগং কিংস আমার মনে হয় দে লুক গুড, তারা ফর্মে আছে, এবং তাদের উসমান খান, পারভেজ হোসেন ইমন গুড ওপেনিং পেয়ার, এবং আমার মনে হয় যে 5টা তারা অলরেডি জিতেছে, 4টা জিতেছে, সেকেন্ড পজিশনে আছে। এবং দ্যাট শুড বি আ মোটিভেশন। আজকের ম্যাচটা হবার পর হয়তো সেটা আমরা আরেকটু ভালো বুঝতে পারবো। আর ফরচুন বরিশাল ওই দিক দিয়ে অন পেপার অবভিয়াসলি আমি মনে করছিলাম দ্য বেস্ট সাইড, কিন্তু রংপুর তিনজন রাইডার্স ক্যাপ্টেন রয়েছেন আমাদের সেখানে 3টা ক্যাপ্টেন রয়েছে, এবং এই দলটা নিয়ে একটা যে এই ধরনের দলে যেটা হয়, যখন বেশি নামি দামি প্লেয়ার থাকে, বেশি স্টার্স থাকে, তখন একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো যেই জন্য আমার মনে হয় যে দায়িত্ব নিয়ে খেলা, কিংবা একজন যে খেলবে টেনে নিয়ে যাবে, ওই ধরনের সিচুয়েশন হয় না। বাট আই থিঙ্ক ফরচুন বরিশালের তামিম ইজ ইন ফ্যান্টাস্টিক ফর্ম। মোহাম্মদুল্লাহ রিয়াদ প্রথম খেলাটা অসাধারণ খেলেছিল, তারপরে খুব একটা মোহাম্মদুল্লাহ রিয়াদের মতো আমরা ইনিংস পাইনি। মুশফিকুর রহিম তো আমার মনে খুব বেশি আমরা তার উপস্থিতিটা খুব একটা আমরা উপলব্ধি করতে পারিনি। It will be a good fight today. Both sides are equally good. রাইট, আমি পরের ম্যাচটা দেখব। দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স। দাদা, মানে গো ফর খুলনা টাইগার্স আর দুর্বার রাজশাহী? আমার কাছে আজকে রাজশাহীর যে আসলে স্পিরিটটা আমি আজকে যেটা মানে দেখেছি, এরকম স্পিরিটে যদি ওনারা কন্টিনিউটি করেন আসলে, তাহলে আমার মনে হয় যে এই ম্যাচটাও আসলে দুর্দান্ত হবে, কারণ মানে ফেভারেই থাকবে, রাজশাহীর ফেভারে থাকবে, এবং এটা কম্পিটিশন হবে। কারণ খুলনার তো একদম লাস্ট, আমার মনে হয় টেবিলের অলমোস্ট লাস্টে আছে। না, নো, টেবিলে লাস্টে রয়েছে ঢাকা ক্যাপিটালস। খুলনা টাইগার্স, আমরা একটা পয়েন্ট টেবিলটা দেখে ফেলি এই মুহূর্তে, সম্ভবত পয়েন্টের 5th পজিশনে রয়েছে। কারণ ব্যাক টু ব্যাক খুলনার বেশ কয়েকটা, রাইট, 5th মেবি খুলনা। একটু দেখি আমি পরের কার্ডটা। এক্স্যাক্টলি, খুলনা 5th পজিশনে রয়েছে, সিলেট স্ট্রাইকার 6 এবং ঢাকা ক্যাপিটালস 7th পজিশনে। তো এখানে ওরা চাইবে আসলে পুরো মানে গেমে ফিরতে। তো এবং আমি এর আগের ম্যাচে মিরাজকে আমি যা দেখেছি, তো আমার মনে হয় যে নেক্সট ম্যাচটা ও আসলে হাত থেকে ছাড়বে না। তো খুবই মানে দারুণ একটা কন্টেস্ট হবে ফর শিওর। এক্স্যাক্টলি। এখনো 5ম পজিশনে খুলনা রয়েছে, সিলেট স্ট্রাইকার্স 6ষ্ঠ পজিশনে রয়েছে, এবং ঢাকা ক্যাপিটালস আমি খুবই দুঃখজনক যে 8টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, একটাতে জয়, পরাজয় 7টিতে। এদের আর কোনো সম্ভাবনা আদৌ নেই, যদিও ওই একটা ম্যাচে যে জয়লাভ করেছিল এবং জয়টা খুব দারুণ জয় ছিল। বাকি এরকম কয়েকটা জয় থাকলেই কিন্তু ঢাকা ক্যাপিটালসকে পেছনে ফিরে তাকাতে হতো না আলটিমেটলি। হ্যাঁ, ঢাকা ক্যাপিটালসের প্রথম থেকেই আসলে একটা টিমের একটা ছন্দ লাগে।
কেন জানি না এই দলটা কিন্তু এমন না যে দলটা খারাপ। হ্যাঁ দলটা খারাপ, বাট দুইটা এক্সপ্লোসিভ ওপেনিং এবং পেয়ার। শাকিব খান খুব এন্টারটেইন করেছেন তাদের টিমের সবাইকে। শুধু তাই না, আমরাও অনেক আনন্দ পেয়েছি যে একজন আমাদের মেগাস্টার তিনি আসলে একটা দল কিনেছেন এবং ওয়ান কাইন্ড অফ দেশের বাইরে আইপিএল এর মতো আমরা দেখছি যে সব তারকারা এক একটা করে দল কেনেন, সেই জায়গা থেকে একটা আলাদা হাইপ দিয়েছিলেন তিনি বিপিএল এ। বাট তার টিমটা অনেক ভালো করলে আমার মনে হয় বিপিএলটা আরো জমজমাট হতো। ওয়েল, আমার মনে হয়, আমি আশা করব যেন এটাতে যেন হতাশ না হন। সে কন্টিনিউ করে আগামী বিপিএল এর শুধু তা উনি না, আমার তাকে অন্য দেখে আরো অন্যান্য সুপারস্টাররাও আসেন। সুপারস্টাররাও যেন এগিয়ে আসে। বিপিএলটাকে আর একটু গ্ল্যামারাস এবং জমজমাট আমরা দেখতে চাই। তামিমের প্রসঙ্গটা নিয়ে কি বলবেন? যদিও এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি, যেদিন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন, তারপর হচ্ছে 12ই জানুয়ারি আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হলো, কারা কারা থাকছেন। এটা নিয়ে অনেক কানাঘুষা হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে। কতদিন আমরা দেখেছি সাব্বির এবং তানিমের একটা কনভারসেশন, সেখানে তানিম সাব্বিরকে কিছু একটা বলছিলেন, সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। সো এই ব্যাপারটা নিয়ে ছোট্ট করে কি বলার আছে? না, এগুলো মাঠে একটু হয়, সেন্সেশনাল মিডিয়া, এবং আমরা সবাই কেউ কেউ বলছেন যে সম্পর্কের জন্য উনি এটা হয়তো মজা করেই বলেছেন, আর কেউ বলছেন যে উনি সিরিয়াসলি রেগে গিয়ে বলেছেন। মানে একটা কম্পিটিটিভ একটা ভাব থাকেই। সে তো এখনো ইনফর্ম প্লেয়ার, Right. হয়তো বা ন্যাশনাল টিমে নাই, দ্যাট ইজ অ্যানাদার থিং, কিন্তু তারা খেলে জেতার জন্য। তো সেই স্পৃহা, সেই ডিটারমিনেশন, সেই ফাইটিং ইয়েটা তামিম ইকবালের তো ওই আগাগোড়াই ছিল। ক্যারেক্টারটা তো আসলে Right, প্লেয়ার right. এমনিতেই ন্যাচারালি চলে Naturally আসে। থাকবে। একদম একদম। আমি একটু বিদায় নিয়ে এসে তারপর গান শুনতে শুনতে শেষ করব। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ। কোথাও যাবেন না, আমরা পিন্টু ঘোষের কণ্ঠে কানামাছি শুনতে শুনতে বাড়ি ফিরবো। টেলিভিশন সিনেমা থেকে কেন এক্স্যাক্টলি। সত্য কি তো সে কি জীবনের মতো, বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত, মিথ্যা কি ভুল নাকি নীল নোনা জল, দেখতে কেমন সে বলো কতটায় অতল, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো, তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই, তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই,